উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। জৈব রসায়নের অধিকাংশ অংশই আমাদের পরীক্ষায় সম্পন্ন হয়েছে। অল্প কিছু অংশ আমাদের বাকি ছিল, সেটি আমরা দু একটা ক্লাস করে নতুন একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। তো আজকে জৈব রসায়নের একটু অংশ আমরা শুরু করেছিলাম, কিন্তু পরীক্ষা হওয়ার কারণে সেটি সম্পূর্ণ করতে পারিনি, তার জন্য বাকি ছিল। আজকে অনেকদিন পরে একটা পরীক্ষা হলো, তো আমাদের পরীক্ষার পরে আমরা আবার ক্লাসে আসলাম। পলিমার ও প্লাস্টিসিটি নিয়ে সব শেষের একটি ক্লাসে আলোচনা করা হয়েছিল, যদিও এই অংশটি সিটি পরীক্ষায় ছিল না, কিন্তু আমাদের যে বোর্ড পরীক্ষা বা বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষাতে পলিমার এবং প্লাস্টিসিটি সম্পর্কে অনেক প্রশ্ন আসে, এজন্য অংশটি আরেকটু পরিষ্কারভাবে এবং তার সাথে যে অংশটুকুন শেষ হয়নি, পলিমারে কিছু কিছু অংশ শেষ হয়নি, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে পলিমার, মনোমার এই জিনিসগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, এখানে আর বলছি না। পলিমার অণু কাকে বলে, সাথে মনোমার কি, পলিমারকরণ বা পলিমারাইজেশন কাকে বলে, এই জিনিসগুলো নিয়ে আলোচনা হয়েছে। তো যারা আগের ক্লাসটি দেখোনি, সেই ক্লাসটি দেখে আসতে পারো। আজকে আমরা একটু লিখে লিখে প্র্যাকটিস করব যে পলিমারটিকে আমরা কিভাবে, যদি পরীক্ষায় আসে, সেটা কিভাবে তৈরি করতে পারি। তো প্রথমে আমরা প্লাস্টিসিটি নিয়েও পড়েছি। প্রথমে একটি বিক্রিয়া আমরা খুব মনোযোগের সাথে দেখতে চাই। ইথিন থেকে পলিথিন। যারা আগের ক্লাস দেখেনি, আজকেই হয়তো শুরু করেছে, তাদের জন্য বলছি। ইথিন, তোমরা নাম শুনেছ, CH2 ডাবল বন্ড CH2, এটি ইথিন। ইথিনের এই যে দ্বিবন্ধন থাকার কারণে এদেরকে পলিমারকরণ করা সম্ভব হয়েছে। ইথিন হলো একটি ক্ষুদ্র অণু, এটাকে মনোমার বলছে। ইথিন থেকে পলিথিন সৃষ্টি হয়েছে। তো এইটা হলো পলিথিনের একটি সাধারণ সংকেত। তো পলিথিনের সংকেত কি এতটুকুই? না, পলিথিন আসলে একটি বড় আকারের একটি চেইন। ইথিন হলো ক্ষুদ্র অণু। এই ক্ষুদ্র অণু, অসংখ্য ক্ষুদ্র অণু পরস্পর যুক্ত হয়ে পলিথিন মানে পলি ইথিন, পলি মানে বহু, ইথিন মানে অনেক সংখ্যক ইথিন যুক্ত হয়ে এটি তৈরি হয়েছে। আমরা যদি লিখে দেখানোর চেষ্টা করি, তাহলে দেখো, ইথিন, আমরা এখানে লিখছি ইথিন, একটি ইথিন। তো যদি একটি ইথিন আরেকটি ইথিনের সাথে যুক্ত হতে চায়, পলিথিন তৈরি করতে গেলে অসংখ্য ইথিন পরস্পরের সাথে যুক্ত করতে হবে বা যুক্ত হয়ে যায়। এখানে দেখাচ্ছে এই যে মনোমারের সংখ্যা বা ইউনিটের সংখ্যা হলো 600 থেকে 1000 পর্যন্ত হতে পারে, অর্থাৎ 600টি ইথিন পরস্পর যুক্ত হয়ে বিশাল আকারের চেইন সৃষ্টি করতে পারে। আমরা তো একটা ইথিন আঁকিয়েছি, ক্ষুদ্র অণু, তো পাশে যদি আরেকটা ইথিন আঁকাই, তাহলে এই অসংখ্য ইথিন কিভাবে যুক্ত হবে সেটি আমরা অনুমান করতে পারি। দুইটা ইথিন কিভাবে যুক্ত হতে পারে সেটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা অনুমান করতে পারি যে অসংখ্য ইথিন তাহলে কিভাবে যুক্ত হবে। এইখানে একটি পায় বন্ধন আছে। এটা যদি, এই যে কিছু কন্ডিশন দেওয়া আছে, এখানে অক্সিজেন, বায়ুচাপ, চাপ দেওয়া আছে, তাপমাত্রা দেওয়া আছে, এটি পলিমারকরণের জন্য একটি শর্ত, যে এরকম এরকম প্রভাবক দিতে হবে, এরপরে চাপ দিতে হবে, তাপমাত্রা দিতে হবে। দিলে এই যে পাই বন্ধনটি এখানে আছে, তোমরা জানো দুইটা বন্ধন থাকলে একটি সিগমা একটি পাই, একটি পাই বন্ধন ভেঙে যাবে। যদি একটা পাই বন্ধন ভেঙে যায়, তাহলে
এই কার্বনেরও এবং এই পাশের কার্বনেরও একটি করে হাত খুলে যায় বা ফাঁকা হয়ে যায়। তো এখন আমি, যারা ক্লাসটি দেখছো তাদের জন্য করছে কি, ইচ্ছে করে এখন এটার একটা বন্ধন মুছে দিব, মানে ভেঙে, বন্ধনটি যে ভেঙে গেল সেটি বোঝানোর জন্য আমি এখন এই বন্ধনটি মুছে দিলাম। এখন যখন মুছে দিলাম, একটি কার্বন কার্বন একটি বন্ধন ভেঙে যাওয়ার কারণে এই কার্বনেরও একটি হাত ফাঁকা হয়ে গেল এবং এই পাশের কার্বনেরও কিন্তু একটি হাত খালি হলো, যেটা আমি এখানে দেখালাম। তাহলে এখানে একটা বন্ধন ভেঙে গেলে এই পাশে এবং এই পাশে দুই পাশে হাত ফাঁকা হলো। আবার পাশেরটার যেটা ছিল এটারও যদি আমি একটি পাই বন্ধন ভেঙে দিই, তাহলে এই কার্বনেরও দুইটি হাত ফাঁকা হবে, যেটার একটি হাত এই পাশে এবং একটি হাত এই পাশে। এখন দুইটি যোজ্যতা যখন পাশাপাশি চলে আসছে, এই জায়গায় লক্ষ্য করতে বলছি, যখন পাশাপাশি চলে আসছে তখন এই দুই হাত যদি একত্রিত হয়ে যায় তাহলে চেইনটি লম্বা হয়ে গেল। এখন যৌগটি এখান থেকে এ পর্যন্ত হলো। অনুরূপভাবে এখানে যদি আরেকটি আমরা ইথিন CH2 দ্বিবন্ধন CH2 থাকতো, তাহলে এই পাই বন্ধনটা যদি খুলে যেত তাহলে এই পাশে এবং এই পাশে আবার একটি হাত ফাঁকা হয়ে যেত। তাহলে এইভাবে অসংখ্য ইথিন পরস্পর যুক্ত হয়ে বিশাল আকারের চেইন সৃষ্টি করতে পারে। এই জন্য অনেক জায়গায় বইতে আবার এটাকে এভাবে লেখা থাকে, এরকম করেও দেওয়া থাকে। এটাও একটি পলিমারকে বোঝানোর একটি উপায়। কেন? যে এখানে যদি তুমি CH2 দাও, এখানে CH2, তাহলে এটা একটা ইথিন হলো। অনুরূপভাবে এখানে CH2, এখানেও CH2। এইভাবে এরকম করে একটা জিগজ্যাগ লাইন যদি আমরা আঁকাই, তাহলে সেটি যে একটি পলিথিন বা একটি যে পলিমার তৈরি হচ্ছে সেটিকেও প্রকাশ করা যায়। তো এখানে যত বড়ই চেইন হোক না কেন, যত বড়ই চেইনটা হোক না কেন, অসংখ্য ইথিন যুক্ত হোক না কেন, কোন অংশটি বারবার যুক্ত হয়েছে মানে পুনরাবৃত্ত হয়েছে, সেই অংশটুকুন হলো এইরকম। এই অংশটুকুন, এই অংশটুকুনই কিন্তু বারবার যুক্ত হয়েছে, এই যে এই অংশটুকুন, এই অংশটুকুন। তাহলে প্রত্যেকটা অংশ দেখতে একই রকম। এজন্য যেহেতু একই রকম একটা অংশ বারবার যুক্ত হয়েছে, তার জন্য এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে এইভাবে লেখা হয়েছে যে এই CH2 এক বন্ধন CH2, এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে কভার করে N লেখা হয়েছে, মানে এই অংশটুকুন অসংখ্যবার যুক্ত হয়েছে। তার জন্য এটাকে সংক্ষেপে এইভাবে লেখা হয়েছে। আসলে এটা একটা বিশাল বড় চেইন। তাহলে ইথিন থেকে পলিথিন, আমাদের যদি পরীক্ষা আসে ইথিন থেকে পলিথিন তৈরি করে, তো আমরা ইথিনের সংকেত লিখবো, সামনে N দিয়েছি মানে অসংখ্য, তারপরে এখানে শর্ত আরোপ করার পরে পলিথিনের আমরা সংকেতটি লিখে দেব। তাহলে এই ছিল পলিমার, মনোমার এবং পলিমারাইজেশন। এরপরে বলছে সংযোজন পলিমার এবং ঘনীভবন পলিমার। পলিমারকরণ দুই প্রকার, সংযোজন এবং ঘনীভবন। এইখানে আমাদের বিস্তারিত আলোচনার প্রয়োজন আছে। সংযোজন যে পলিমার, সেটি হলো আমরা এতক্ষণ যেটা উদাহরণ দিলাম ইথিনের, সেটি আসলে সংযোজন পলিমার। তো এটি সংযোজন পলিমার সংজ্ঞা পড়ার আগে আমরা যদি একটি জিনিস লক্ষ্য করি, যে এখানে যখন আমি একটা ইথিনের সাথে আরেকটা ইথিন যুক্ত করলাম, তখন কি ইথিন থেকে কোনো অংশ, কোনো পরমাণু বা কোনো গ্রুপ এটাকে কি ছেড়ে দেওয়ার প্রয়োজন হয়েছে বা বাদ দেওয়ার প্রয়োজন হয়েছে? না, প্রয়োজন হয়নি। ইথিনের মতোই আছে, শুধুমাত্র আমরা বন্ধনটি ভেঙে দিয়ে একটার সাথে আরেকটা ইথিন যুক্ত করেছি। তাহলে যেটা সংযোজন পলিমারকরণ, সেখান থেকে কোনো ক্ষুদ্র অংশ, ক্ষুদ্র অণু বা ক্ষুদ্র মূলক কিছুই সেখান থেকে বের হবে না, শুধুমাত্র একটা বন্ধনের সাথে আরেকটা বন্ধন যুক্ত হয়ে বিশাল আকারের চেইন সৃষ্টি করবে। তাহলে সবাই নিজেরাই তোমরা বলো, চিন্তা করো যে পলিথিন, এই পলিথিন যখন সৃষ্টি হলো তখন ইথিন এর অসংখ্য অণু, পলিথিন যখন সৃষ্টি হলো ইথিন এর যে অসংখ্য অণু, সেটা যুক্ত হওয়ার সময় ইথিন থেকে কি কোনো পরমাণু বা গ্রুপ মুক্ত হয়েছে বা বাদ পড়েছে? না, বাদ পড়েনি। তো তাহলে কিভাবে যুক্ত হলো? একটা চেইনের সাথে আরেকটা চেইন বা একটা ইথিনের সাথে আরেকটা ইথিন যুক্ত হয়েছে
শুধুমাত্র বন্ধনের মাধ্যমে। তার জন্য আমাদের সংযোজন যে পলিমারকরণ তার যে সংজ্ঞা সেটা এখন পড়লে বুঝতে পারবে যে পলিমারকরণ বিক্রিয়ায় কোনো ক্ষুদ্র অণু বা পদার্থ অপসারণ ব্যতীত, মানে কোনো কিছুই সেখান থেকে বাদ পড়বে না, মনোমার সমূহ মানে ইথিন মনোমার সমূহ পরস্পরের সাথে যুক্ত হয়ে দীর্ঘ শিকল মানে পলিথিন গঠন করে। তাহলে কি বলছে যে পলিমারকরণ, তাহলে সংযোজন পলিমারকরণ যখন হবে তখন কোনো ক্ষুদ্র অণু বা পদার্থ সেখান থেকে অপসারিত হবে না। তাহলে যুক্ত হবে কিভাবে? পরস্পরের সাথে বন্ধনের মাধ্যমে দীর্ঘ শিকল গঠন করবে। এইটুকুনি হচ্ছে সংযোজন পলিমারকরণ। আসলে এইটুকুনি আমরা বলবো, তাকে বলা হচ্ছে সংযোজন পলিমারকরণ। এখন আরেকটি কথা এখানে লেখা আছে, এইটুকু না লিখলেও সমস্যা নাই, সেটা আমরা অন্য একটি কালার দিয়ে এটাকে দেখাচ্ছি। যে এখানে লেখা আছে গঠিত পলিমার এর আণবিক ভর মনোমারের আণবিক ভরের পূর্ণ গুণিতক হবে, তাকে সংযোজন পলিমারকরণ বলছে। এই অংশটুকু আমরা লিখতে চাচ্ছি না, কিন্তু তারপরেও বুঝিয়ে দেওয়ার জন্য বলছি। ধরো ইথিন CH2 দ্বিবন্ধন CH2, এটা হলো একটি ক্ষুদ্র অণু ইথিন, এটাকে বলছি মনোমার। তো এই ইথিনের ভর কত? কার্বন 12 12 24 আর 4টা হাইড্রোজেন 28 গ্রাম। একটা ইথিনের ভর 28 গ্রাম। তো যখন পলিমারকরণ করার পরে যখন এরকম করে তুমি চেইন তৈরি করছো, তো এখানে তুমি যদি 10টি ইথিন পরস্পর যুক্ত করো, এখানে একটি এরকম করে 10টি ইথিন এরকম করে পরস্পর করে 10টি ইথিন যদি তুমি যুক্ত করো, তাহলে তার ভর কত হবে? একটার ভর 28, 10টার ভর 2 8 গুণন 10, এই 280 হবে নাকি? কারণ এখান থেকে তো তুমি কোনো অংশ বাদ দাওনি, 280 গ্রামই তো হবে, কারণ এখান থেকে তুমি যুক্ত করেছো যখন, তখন কোনো অংশই বাদ পড়েনি। তার জন্য বলছে যে কোনো ক্ষুদ্র অণু বা পদার্থ অপসারণ ব্যতীতই মনোমার সমূহ পরস্পরের সাথে যুক্ত হয়ে দীর্ঘ পলিমার তৈরি করে। এবং মনোমারের যে ভর হবে 28 গ্রাম, সেটি হবে পলিমারের যে ভর হবে সেটি এই মনোমারের ভরের একটা পূর্ণ গুণিতক হবে। যদি একটি ইথিন থাকে তাহলে 28, দুইটি ইথিন থাকলে 28-এর ডাবল, 3টি ইথিন থাকলে তার 3 গুণ, এখানে 10টি ইথিন বসিয়েছি তাই 10 গুণ, তাই বলছে পূর্ণ গুণিতক হবে 1 2 3 এরকম করে পূর্ণ গুণিতক 100টি যুক্ত করলে 100 গুণন 28। তো এটি ছিল আমাদের সংযোজন পলিমারকরণ কাকে বলে। তো সংযোজন পলিমারকরণের যে উদাহরণগুলো আছে সেই উদাহরণগুলো এখন আমরা, যারা এতক্ষণ ক্লাস দেখছো তাদেরকে বলছি, সংযোজন পলিমারকরণের যে উদাহরণ সেই উদাহরণটি আমরা এখন খাতায় আগে উদাহরণগুলো লিখবো যে কোন কোনগুলো হলো সংযোজন পলিমারকরণ। তো সংযোজন পলিমারকরণের এক হলো পলিথিন, 1 পলিথিন 2 পলিপ্রোপিন, 1 পলিথিন 2 পলিপ্রোপিন। তারপরে হলো পলিক্লোরোইথিন, এটার আরেকটা নাম আছে পলিভিনাইল ক্লোরাইড, এটাও কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট। তাহলে এটাও সংযোজন পলিমারকরণ। তারপরে হলো পলিফিনাইল ইথিন, এটাকে অধিকাংশ বইতে পলিস্টাইরিন বা পলিস্টেরিন নামকরণ করা হয়েছে, পলিস্টেরিন। তারপরেরটা হলো পলিটেট্রাফ্লোরোইথিন, এটার আরেকটা নাম হলো টেফলন। এর আগে আমরা এই ক্লাসটি দেখেছি, অনেক কাছে মনে হতে পারে যে তো একই রকমই হলো। না, একই রকম না, আমরা সেটি খুব দ্রুততার সাথে শেষ করেছিলাম এবং আমাদের পরীক্ষার একটা তাড়া ছিল। আজকে আমরা এই প্রত্যেকটা বিক্রিয়ায় কিভাবে সহজে লেখা যায় সেটা আমরা দেখব। তো এখানে প্রথমে এখান থেকে পলিথিন, এইখান থেকে আমরা পলিথিন, পলিপ্রোপিন, যেটাই হোক সবগুলা মিলে এখন আমরা একটা সহজ উপায়ে লেখার চেষ্টা করব। তো এটার জন্য আমরা এখন একটা ব্ল্যাঙ্ক শিট ব্যবহার করব। আমরা একটা ব্ল্যাঙ্ক শিট
পেয়ে গেছি। এখানে আমরা লিখে দেখানোর চেষ্টা করব। প্রথমে ইথিন, পলিথিন। পলিথিন যখন করব তখন আমরা পলিথিন নিব হচ্ছে ইথিন, CH2 দ্বিবন্ধন, এখানে কি থাকে আর CH2 থাকে। আমি 2 দিলাম না, না দিয়ে এখানে একটি H দিলাম উপরে তুলে। H কিন্তু ঠিকই দুইটাই আছে, কিন্তু একটা H কে উপরে তুলে লিখেছি। এটাকে আমরা যে যে শর্ত লাগে শর্তগুলো আমরা এখানে লিখব। এখানে যেটা আছে শর্ত লিখতে হবে, শর্তগুলো দেখে দেখে এখানে লিখতে হবে। আমি শুধু বিক্রিয়াটা তোমাদের বোঝানোর চেষ্টা করছি যে কিভাবে আমরা সহজে সবগুলো একসাথে শিখতে পারি। তাহলে এটা ছিল ইথিন। এখন অসংখ্য ইথিন, এখানে সামনে এন দিয়ে দিলাম, এন ডট। এখন এখানে আমরা এটা লিখব, জাস্ট এখানে যেটা আছে শুধু মাঝখানে দ্বিবন্ধনটা ছাড়া দিয়ে দিব। তাহলে CH2 এক বন্ধন, সি, ইচ্ছে করে এইচ উপরে দিয়েছি আর নিচে একটা সাইডে একটা এইচ, সরি এটা এই এইচটা আমরা সাথে লাগিয়ে লিখবো। একটু ইরেজ করি, এটা দেখতে কেমন ভালো লাগছে না। এইখানে একটা হাইড্রোজেন যেটা কিনা উপরে ছিল, এই উপরেরটা, তার সাথে একটা এইচ ছিল এখানে। এখন যেহেতু এটার দ্বিবন্ধনটা ভেঙে দিয়েছি, তাহলে এই পাশে একটি এবং এই পাশে একটি হাত খুলে যায়। এখন এটাকে আমরা একটা থার্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে পাশে এন লিখে দিলাম। তাহলে এটা হলো পলিথিন। মনোমারটা হলো ইথিন, মনোমারটা হলো ইথিন, আর এটা হলো পলিথিন। ওকে, এখন আমরা চাচ্ছি পলিপ্রোপিন করি। পলিপ্রোপিন, তাহলে পলিপ্রোপিন। তো যদি পলিপ্রোপিন কেউ তৈরি করতে বলে তাহলে আমাদের নিশ্চয়ই এটা প্রোপিন হবে। এখানে প্রোপিন নিতে হবে, কিন্তু প্রোপিন যদি তুমি, প্রোপিনের সংকেত তো সবাই জানে আর কি, CH, তো আমি ইচ্ছে করে লিখছি এখানে CH3 CH ডাবল বন্ড CH2। তো এই যে এটা হচ্ছে এটা হলো প্রোপিন, কিন্তু এইভাবে তো আমরা লিখবো না। আমরা এখানে এটা তো সবাই জানি, কিন্তু আমি এইখানে উপরে একটা ফরম্যাট তৈরি করেছি সবগুলো যাতে একই সাথে করতে পারি, তার জন্য একটি ফরম্যাট তৈরি করেছি। এখানে আমরা যখন পলিপ্রোপিন বলবে তখন দেখো যে এই CH2 মিল আছে, এই CH2 পরে দেখো CH মিল রয়েছে, CHও আছে। কিন্তু যখন ইথিন ছিল তখন উপরে ছিল H, একটা দিলে CH2 পূরণ হতো। কিন্তু এখন এইটুকুন মিল আছে, এই অংশটুকুন মিল আছে, এই অংশটুকুন মিল আছে, এইটুকুন আমরা লিখব CH2, তারপরে ডাবল বন্ড CH। এখন এখানে যদি একটা CH3 লিখে দিই তাহলে তো প্রোপিন হয়ে গেল। এখানে CH3 লিখলাম, তাহলে কি হয়ে গেল? প্রোপিন হয়ে গেল। উল্টা করে এটা এদিকে ঘুরেছিল, এটা এদিকে, প্রোপিন তো হলো না। এইখানে লিখবো না আমরা, আমরা ওই যে উপরে যেরকম করে হাইড্রোজেনকে তুলে লিখেছি এই অংশটুকুনকে তুলে লিখব। তাহলে যদি তুলে লিখি, এখন মুছে দেই, যারা দেখছো তারা মনোযোগ দাও, ভালো লাগবে। তাহলে এখন আমরা পরে তুলে যখন ইথিন করলাম তখন লিখেছিলাম হাইড্রোজেন। তো এখন এটা এই জায়গাটা, ঠিক এই জায়গাটা দেব CH3। বাকি এখানে একই রকম ভাবে এখানে এন থাকবে। পলিপ্রোপেন তৈরি করতে গেলে যে যে শর্ত লেখা লাগে সেগুলো বই থেকে পড়ে এখানে লিখবো, শর্ত লিখবো। তারপর এখানে একই রকম ফরম্যাট, এটা দেখতে এখন একই রকম লাগবে তোমার কাছে। এই যে দ্বিবন্ধন ভেঙে গেল, CH2 এক বন্ধন CH, এখানে তখন H ছিল, এখন এখানে CH3 আর এখানে N থাকলো। তাহলে এটার নাম হলো, এটা হলো প্রোপিন, এটা হলো পলিপ্রোপিন।
পলিপ্রোপিন। তারপরে হলো পিভিসি। পিভিসি মানে পলিভিনাইল ক্লোরাইড। পলিভিনাইল ক্লোরাইড। পলিভিনাইল ক্লোরাইড। এখন ভিনাইল ক্লোরাইডের সংকেতটা কি? খুবই সহজ। ভিনাইল ক্লোরাইডের সংকেতটা হলো, যেটা ভিনাইল ক্লোরাইড সেটা হলো CH2 দ্বিবন্ধন CH দিয়ে তার সাথে একটা Cl থাকে, এটা হলো ভিনাইল ক্লোরাইড। এখন ভিনাইল ক্লোরাইডের এই ক্লোরিনটাকে এখানে না লিখে ওইটার মতো উপরে দিয়ে ক্লোরিন লিখব, তাহলে দেখতে কি আগেরটার মতোই মনে হচ্ছে কিনা? এই দুটা মুছে দিলাম, তাহলে আগেরটার মতো লাগছে। এখানে হাইড্রোজেন ছিল, এখানে CH3 ছিল, এখন এখানে ক্লোরিন আসছে। তাহলে বিক্রিয়াটি কিভাবে হবে? এইখানে সামনে দিয়ে দিলাম n সংখ্যক শর্ত দ্বারা পূরণ করো। এখানে কোনো কিছু চেঞ্জ নাই, আগেরটার মতো, শুধু এখানে ক্লোরিন বসবে, বাকি সব একই রকম। এখানে থাকবে, এখানে থাকবে, এখানে থাকবে, এইখানে ক্লোরিন থাকবে। এখন এখন পলিস্টাইরিন। পলিস্টাইরিন বা স্টাইরিন। এখন পলিস্টাইরিন করতে গেলে একই রকম ফরম্যাট, মাথার উপরে একটি বেনজিনের চক্র থাকবে, CH2 দ্বিবন্ধন CH। এই মাথার উপরে একটি যদি বেনজিনের এরকম চক্র লাগিয়ে দাও, তাহলে এটা হলো স্টেরিন, এটাকে বলছে স্টেরিন। আর যখন পলিমারকরণ সম্পন্ন হবে তখন সেটা হয়ে যাবে পলিস্টাইরিন, CH2 CH। এখানে ব্র্যাকেট দিয়ে আমি n দিয়ে দিলাম। এগুলো কিন্তু আর পূর্ণ করে দেখাচ্ছি না, এখন শুধু বোঝানোর জন্য। এখানে তখন একটা বেনজিনের সুন্দর করে একটি বলয়, তাহলে স্টেরিন। তাহলে আমি আসলে এটা করার চেষ্টা করলাম এই কারণে যে সবগুলা দেখতে দেখো একই রকম ফরম্যাটের মধ্যেই ফেলে দেওয়া যাচ্ছে। ইথিন যদি কেউ পারে তাহলে সে পলিপ্রোপিন পারবে, পলিভিনাইল ক্লোরাইড পারবে, পলিস্টেরিন পারবে, সবগুলাই পারবে। তো এখন আমরা দেখে আসি, যা শিখলাম। দেখো, প্রথমে ছিল পলিথিন, একই কথা। যখন পলিপ্রোপিন, এটা সাইডে ছিল, এটা সাইডে ছিল, কিন্তু এখানে দেখুন গঠন দেখানোর সময় সাইডে লেখা আছে। তারপরে দেখো পলিভিনাইল ক্লোরাইড, এইটা হলো ভিনাইল ক্লোরাইড আগে তৈরি করে নিয়েছে। এখানে এটা ছিল ইথাইন, এটার সাথে HCl যোগ করে এটা হলো ভিনাইল ক্লোরাইড, এটা হলো ভিনাইল ক্লোরাইড, এটা তৈরি করলো। এখন সেই ভিনাইল ক্লোরাইডকে পলিমার করছে, এখানে কিচ্ছু কিচ্ছু লেখা নাই, কিন্তু এখানে শর্তগুলো লিখতে হবে। এই যেখানে লেখা আছে যে এত ডিগ্রি তাপমাত্রায় মার্কিউরি ক্লোরাইড উপর দিয়ে চালনা করলে, এই কথাগুলো এখানে শর্তটা লিখতে হবে, তার জন্য এখানে আমি হট চিহ্ন দিয়ে দিলাম। তারপরে দেখো এখানে, এইখানে কিন্তু ভুল লেখা আছে, এখানে Cl হবে, এখানে হবে Cl, ক্লোরিন হবে এই জায়গায়। আচ্ছা, তারপরে কি হলো? পলিফিনাইল বা পলিস্টাইরিন। আগে স্টাইরিন তৈরি করলো, এখন স্টাইরিন থেকে যখন তৈরি করলো, দেখো একটা অংশে নামিয়ে এই বেনজিনের চক্রটা, বাকি কিন্তু CH2 CH এটা কিন্তু আছে। এখন যদি টেফলন আসে, টেট্রাফ্লোরো, মানে 4টি ফ্লোরিন আছে ইথিন। তো ইথিনের তো হাইড্রোজেন ছিলই 4টা, চারটা যদি ফ্লোরিন হয় তার মানে কোনো হাইড্রোজেন আর থাকে না। তো এইটা আর ইথিনটা একই রকম, ইথিনও যেমন, পলিথিনও যেমন, টেফলনও তেমন। টেফলনের শুধু হাইড্রোজেনের পরিবর্তে 4টা ফ্লোরিন ব্যবহার করতে হবে। আর এখানে কিছু দেওয়া নাই, তার মানে এখানে যা যা লেখা আছে যে শর্ত, সেই শর্তগুলা দিতে হবে। হাইড্রোজেন পারঅক্সাইড, ফেরাস সালফেট ইত্যাদি ইত্যাদি এগুলা লিখতে হবে। এখানে হট চিহ্ন দিলাম। তাহলে ইথিন হলো যে পারবে, সে পলিথিন পারবে, সে টেফলন পারবে, সে পলিস্টাইরিন পারবে, সবই পারবে। তো আশা করি এই অংশগুলো বুঝতে পেরেছো। এখন ঘনীভবন পলিমার, আমরা ঘনীভবন পলিমারটিও আজকে দেখব। এবং সামনের দিনও ঘনীভবন পলিমারের কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে, যেমন তোমার পেপটাইড বন্ধন, এছাড়া রয়েছে গ্লাইকোসাইড বন্ধন, সেগুলাও অনেক সময় আসে। এবং আমাদের জীববিজ্ঞানের মধ্যে এটি সম্পর্কে আলোচনা রয়েছে, তার জন্য আমি এর সুন্দরভাবে এটিকে উপস্থাপন করার চেষ্টা করব সামনের দিন। হয়তো আজকে ঘনীভবন পলিমারকরণ, আবার আমরা
বই এতে কি সংজ্ঞা লেখা আছে সেটা একটু বোঝার চেষ্টা করি। সেটা সংযোজন পলিমার ছাড়াও আরেকটি পদ্ধতি রয়েছে, ঘনীভবন। এই ঘনীভবন প্রক্রিয়ায় যেটা হয় সেটি হলো, সংযোজন পলিমারকরণে তো কোনো পরমাণু বা মূলক এটা সেখান থেকে নির্গত হয়নি বা বাদ পড়েনি, কিন্তু এটার হলো যখন যুক্ত হবে তখন ছোট ছোট অণু যেমন পানি, মিথানল, কার্বন ডাইঅক্সাইড, এইচসিএল ইত্যাদি অপসারিত হয়ে নতুন একটি বন্ধন সৃষ্টি করবে। তাহলে এখানে বন্ধন সৃষ্টি করতে গেলে ছোট ছোট অংশ যুক্ত হবে। অর্থাৎ যে পলিমারকরণ বিক্রিয়ায় দুটি কার্যকরী মূলক বিশিষ্ট ভিন্ন ভিন্ন অণু ক্ষুদ্র ক্ষুদ্র অণু অপসারণের মাধ্যমে ঘনীভবনের মাধ্যমে দীর্ঘ শিকল গঠন করে তাকে ঘনীভবন পলিমারকরণ বলে। এত কিছু মনে রাখার দরকার নাই। ঘনীভবন পলিমার যখন, তখন মনোমার গুলোর সাথে একটা মনোমারের সাথে আরেকটা মনোমার যখন যুক্ত হবে তখন সেখান থেকে ক্ষুদ্র ক্ষুদ্র অণু অপসারণের মাধ্যমে নতুন বন্ধন তৈরি হবে। মানে একটার সাথে আরেকটা যখন জোড়া লাগবে তখন যুক্ত হওয়ার সময় সেখান থেকে কোনো না কোনো অংশ আগে বাদ পড়বে, মুক্ত হবে বা অপসারিত হবে, তারপরে নতুন বন্ধন তৈরি হয়ে হয়ে একটার সাথে একটা লম্বা করে শিকড়টা তৈরি হবে। আর যেটা আমরা সংযোজন দেখলাম সেখানে কিন্তু কোনো কিছু বাদ পড়েনি, শুধুমাত্র দ্বিবন্ধনটা ভেঙে একটার সাথে আরেকটা একটার সাথে আরেকটা যুক্ত হয়েছে, সেখান থেকে কোনো কিছু বাদ পড়েনি। এজন্য এই পলিমারের আরেকটি যে বৈশিষ্ট্য সেটি হলো যে মূল যে মনোমার তার ভরের গুণিতক কিন্তু হবে না, কারণ এখান থেকে তো কিছু কিছু অংশ বাদ চলে যাচ্ছে, তাহলে সমান সমান ভরের কিন্তু হবে না। তো এর উদাহরণ হলো পলিএস্টার, পলিঅ্যামাইড ইত্যাদি ইত্যাদি, এগুলো হচ্ছে তোমার। তো আমাদের একটি খুব ইম্পর্টেন্ট এখানে যেই ঘনীভবন পলিমারের যে উদাহরণ আছে সেটি হলো নাইলন 66। এটি আমাদের বিভিন্ন পরীক্ষায় আসে বা অ্যাডমিশনেও আসে, এটি এসেছে গতবারও দেখেছি, বিভিন্ন জায়গায় এসেছে। নাইলন 66 এটি হলো এক ধরনের ঘনীভবন পলিমার এবং এটি এক ধরনের অ্যামাইড, এটি এক ধরনের অ্যামাইড। তো এই নাইলন 66 তৈরি করতে হয় কিভাবে সেটি আমরা এখন দেখব। এইখানে সুন্দর করে সেটি লেখা আছে, তারপরে আমি একটু বুঝিয়ে দিব। ফরমেশন অফ নাইলন, এটার যে নাম রয়েছে এই নাইলন 66, তার একটি বৈশিষ্ট্য হলো দুইটা ছয় আসার যে উদ্দেশ্য সেটি হলো দুইটি যৌগ থেকে এটিকে সৃষ্টি করা হয়েছে এবং দুইটি যৌগের মধ্যে ছয়টি করে কার্বন রয়েছে। তো কি কি সেটা? একটা হলো হেক্সা মিথিলিন ডাইঅ্যামিন, মানে অ্যামিন মূলক থাকবে দুইটি এবং মিথিলিন মূলক থাকবে ছয়টি। মিথিলিন হলো CH2, হেক্সা মিথিলিন ডাইঅ্যামিন। তো এখানে একটু বুঝতে সমস্যা হচ্ছে, এই লাইনটা দেখলে বুঝতে পারবে যে হেক্সা মিথিলিন ডাইঅ্যামিন যৌগটি আসলে কেমন। এইটা হলো হেক্সা মিথিলিন ডাইঅ্যামিন, মাঝখানে দেখো ছয়টি মিথিলিন মূলক রয়েছে, CH2 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 করে ছয়টি রয়েছে। এই পাশে একটি NH2, এই পাশে একটি NH2, অ্যামিন ডাইঅ্যামিন। অ্যামিন এই পাশে একটা NH2 অ্যামিন, এই পাশে একটা NH2, এটাও অ্যামিন এটাও অ্যামিন, দুইটা অ্যামিন। তাহলে নাইলন 66 তৈরি করতে গেলে দুইটা যৌগ লাগবে। প্রথম যৌগটা হলো হেক্সা মিথিলিন ডাইঅ্যামিন, হেক্সা মিথিলিন ডাইঅ্যামিন, আমরা এটা বাংলায় দেখাচ্ছি। এরপরে আরেকটি যৌগ লাগবে, সেটা হলো অ্যাডিপিক অ্যাসিড। আমরা এটাকে নাম সরাসরি নাম বলছি অ্যাডিপিক অ্যাসিড, তবে এটার আরেকটা নাম হলো হেক্সেন ডাইওয়িক অ্যাসিড, হেক্সেন ডাইওয়িক অ্যাসিড। তাহলে অ্যাডিপিক অ্যাসিড যেটা, তার আরেকটা নাম হলো হেক্সেন ডাইওয়িক অ্যাসিড। তো এখানে এই যৌগের একটি সংকেত লেখা আছে কিন্তু এটা বুঝতে সমস্যা হচ্ছে, আবার উপরেও একটা যৌগের সংকেত লেখা আছে সেটাও বুঝতে সমস্যা হচ্ছে, এজন্য আমি লিখে দেখাচ্ছি। যদি হেক্সামিথিলিন ডায়ামিন বলে আর হেক্সেন ডাইওয়িক অ্যাসিড বা অ্যাডিপিক অ্যাসিড বলে কি করব? যেটাই বলুক, যদি বলে অ্যাডিপিক অ্যাসিড সেখানেও 6টা কার্বন, যদি বলে হেক্সামিথিলিন ডায়ামিন সেখানেও 6টা কার্বন। তো কিভাবে তৈরি করব এখন সেটিকে দেখাচ্ছি, একটু খেয়াল করো। এখানে আমি লিখে যাচ্ছি, এই যে ব্ল্যাঙ্ক জায়গাটা লিখে দেখাচ্ছি। 1 2 3 4 5 6, 6টা কার্বন। এটাকে আমরা কি তৈরি করব? এটাকে ধরো আমি তৈরি করি হেক্সামিথিলিন ডায়ামিন। যেহেতু ডাইঅ্যামিন, তাই আমি দুই প্রান্তে দিয়েই নিলাম অ্যামিন মূলক NH2
এই পাশে NH2 দিয়ে নিলাম। তো যখন দিয়ে নিলাম, বাকি যে হাতগুলো রয়েছে সেগুলো সব হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে দাও। এখানে এমন কি আছে, CH2, এখানে CH2, এখানেও CH2, এখানে CH2, এখানেও CH2, এখানে তাহলে এটা হলো হেক্সামিথিলিন ডায়ামিন। আবার যদি তোমাকে অ্যাডিপিক অ্যাসিড লিখতে বলে তাহলে তুমি 6টা কার্বন দিবে, 1 2 3 4 5 6। এখন যেহেতু অ্যাডিপিক অ্যাসিডে 2টা কার্বক্সিলিক অ্যাসিড আছে, অর্থাৎ হেক্সেন ডায়োইক অ্যাসিড, তখন এই পাশের যে কার্বন আছে সেটিকে কার্বন না রেখে COOH বানিয়ে দাও। এক্সট্রা করে আর COOH লিখবো না, লাস্টে যে কার্বনটা আছে সেটাকেই COOH বানাবো, আবার এই পাশে যেটা আছে সেটাকেও COOH বানাবো। তাহলে মাঝখানে কার্বন থাকলো আর 4টি, আর এগুলো তো মূলক হয়েই গেল। এখন বাকি 4টাতে CH2, CH2, CH2 এবং CH2। তাহলে দেখো এখানে CH2 আছে 6টা, এখানে CH2 আছে 4টা। তাহলে আর দুইটা কই গেল? সেই দুইটা তো COOH হিসেবে আছে, তার মানে এখানে 6টা কার্বন ঠিকই আছে, কিন্তু মাঝখানে CH2 আছে 4টা, আর দুই পাশে COOH। আর এখানে যেহেতু দুই প্রান্তে হচ্ছে NH2, তাই এখানে 6টা আছে এবং 6টাতে CH2 আছে। তাহলে দুইটা যৌগ আমরা শিখালাম। এখন কি ঘটনা ঘটছে, বলছে যে এই দুটো যখন আমরা এরকম শর্ত টাইটানিয়াম অক্সাইডের উপস্থিতি ঘনীভবন করি তাহলে এটা সৃষ্টি হয়, এবং যখন তৈরি হয় তখন সেখান থেকে কি তৈরি হবে, এক অণু পানি অপসারিত হবে, এক অণু পানি বা ওয়াটার অপসারিত হবে। কিভাবে অপসারিত হচ্ছে এইটা আমরা নিজেরা বুঝি। এই যে দুইটা অংশ রয়েছে, দুইটা তো আলাদা যৌগ, এটা একটা যৌগ, এটা একটা যৌগ, আলাদা যৌগ। এই যৌগের এইখান থেকে যদি এক অণু পানি তোমরা মুক্ত করো, এক অণু পানিকে তোমরা বাদ দাও, তাহলে এখান থেকে একটা এইচ আর এখান থেকে OH যদি বাদ দাও, তাহলে কি থাকে, এখানে এইচ বাদ দিলে পানি তৈরি করতে এখানে একটা এইচ, এখানে একটা OH, তাহলে এখানে থাকে হলো শুধু NH, আর এখানে OH চলে গেল, থাকলো CO। তাহলে এই অংশটা এখান থেকে আসলো, এখান থেকে এটা আসলো, এখনো পানি অপসারণ হলো, পানিটা অপসারণ হলো। তাহলে এটা আসলে এখান থেকে, আর এটা আসলে এখান থেকে, বাদ বাকি কোনো পরিবর্তন হবে না, যা আছে দেখে দেখে তুলে দিতে হবে। CH2, 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 4টা। এখন লাস্টে যেটা আছে, এখন এটা এরকম করে রাখবো না, এটা তো পাশে যদি আরেকটা অংশ থাকে সেটার সাথে তো যুক্ত হবে, তাহলে এই OH-টাও চলে যাবে। এই OH-টা চলে পাশেরটার থেকে যদি চলে যায় তাহলে থাকে এখানে CO। এই হলো থার্ড ব্র্যাকেট দিলাম। এই পাশে এখানে NH2, তারপরে এখান থেকে পর্যন্ত 6টা CH2। তো 6টা CH2 যেহেতু বারবার লিখতে অনেক সময় লাগার কথা, তার জন্য এটা সংক্ষেপে এরকম করে 6 দিলে 6টা হয়ে যায়। তারপরে এখানে NH, এখন NH2 হিসেবেই লিখবো কিনা, না, একটা হাইড্রোজেন কম করে লিখবো, কারণ এই পাশে যদি একটা COOH থাকে সেটার সাথেও তো এটা যুক্ত হবে। অসংখ্য যুক্ত হতে গেলে তো দুই প্রান্তই লাগবে, এই প্রান্তও লাগবে, এই প্রান্ত লাগবে, এটা লাগবে, এটাও লাগবে, অসংখ্য পরপর যুক্ত হতেই থাকবে। তার জন্য এখান থেকে হাইড্রোজেন বাদ দিয়ে এটা একটা গ্যাপ করে রেখে দিতে হবে। তাহলে এখানে এটাকে আমরা N দিচ্ছি। এই জিনিসটাই কিন্তু এখানে লেখা আছে, এই যে দেখো, NH 6টা, NH CO 4টা, তারপর আবার CO দিয়ে এখানে স্টপ। এই প্রান্তে অসংখ্য যুক্ত হবে, এই প্রান্তে অসংখ্য যুক্ত হবে। তাহলে এখানে কিন্তু মনোমার হলো দুইটি, একাধিক মনোমার, এখানে একটা মনোমার, এইটুকুন আর একটা মনোমার, দুইটা মনোমার যুক্ত হয়ে একটি পলিঅ্যামাইড তৈরি করেছে, নাইলন 66 হিসেবে ডাকা হয়। তো এটা যখন তৈরি হলো তখন কি এখান থেকে এখনো পানি নির্গত হয়ে গেল, আর ঘনীভবন পলিমারকরণ হওয়ার একটি শর্ত হলো এখান থেকে ক্ষুদ্র অণু অপসারিত হবে। এটি সাধারণত টায়ার, দড়ি, সুতা ইত্যাদি তৈরি করতে ব্যবহার করা হয়। তাহলে আমরা পড়লাম ঘনীভবন পলিমারকরণ। তো এইটা আমরা এর আগেও করেছি। আজকে আরো সুন্দরভাবে প্রত্যেকটা অংশ যে বিক্রিয়াগুলো হাতে লিখে লিখে আমরা করলাম, সামনের দিন এই ঘনীভবন পলিমারকরণেরও আর একটু অংশ রয়েছে যেটি আমাদের খুবই জানা জরুরি, আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই থাকলো। তোমরা এই অংশটুকুন যারা দেখলে তারা অবশ্যই খাতায় উঠাবে, এবং কোনো প্রশ্ন থাকলে এই প্রশ্নের যে তোমরা যখন দেখবে লিঙ্কটি যখন শেয়ার করা হবে সেখানেই
তোমরা কমেন্ট করে জানাবে আর কি তোমাদের মতামত। সামনে নতুন কিছু নিয়ে অবশ্যই আসবো। আজকে এই পর্যন্তই।